পরিস্থিতি আস্তে আস্তে বদলে যাচ্ছে। দুর্বল রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে ভাবার দিন ভারতের মোটামুটি শেষ। হাইয়েস্ট লেভেলে যে সমস্ত সোর্সেস তাদেরকে আমি কাজে লাগালাম, তারা কনফার্ম করলো যে জেনারেল ওয়াকারের যে রাশিয়া ভিজিটটা হয়েছে এটা হয়েছে ভারতীয় প্রেসক্রিপশনে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 24-এর গণ অভ্যুত্থানের মূলনায়ক সেনাপ্রধান ওয়াকার উজ্জামান শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশকে পুনরুদ্ধার তথা পুনর্নির্মাণ করার জন্য আন্তর্জাতিক বিশ্ব পর্যন্ত দৌড়াদৌড়ি করছেন। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর সহ থাইল্যান্ড ও ব্যাংককে ভারতের যে আগ্রাসন সকল কিছু বন্ধ ও শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় অতি দ্রুত দাঁড়ানো সহ আগামী নির্বাচনে আওয়ামী নিষিদ্ধ এই সম্পর্কিত বিষয়গুলো সেনাপ্রধান ওয়াকারের মাধ্যমে রাশিয়া সহ পুরো বিশ্বের সঙ্গে বিষয়ে আলোকপাত করার নির্দেশনা এবং সর্বশেষ সেনাপ্রধান ওয়াকার রাশিয়ায় এই বৈঠকের পর বাংলাদেশের জন্য কি সুফল বয়ে নিয়ে আসলেন এবং শেখ হাসিনার কপাল পুরলো নাকি ডক্টর ইউনূসের কপাল পুরলো, বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। পরিস্থিতি আস্তে আস্তে বদলে যাচ্ছে। দুর্বল রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে ভাবার দিন ভারতের মোটামুটি শেষ। ভাল লাগলে ভিডিওটা শেয়ার করুন, কারণ ভারতের একটু জানা দরকার আছে। আমি একটা জিনিস খুবই সহজে আপনাদেরকে বুঝাই। অনেকে মনে করেন যে ভারত চাইলে 4 দিনে বাংলাদেশ দখল করে ফেলতে পারে। আপনার এই ধারণাটা ভুল। রাশিয়া মনে করছিল যে 72 ঘন্টার মধ্যে ইউক্রেন দখল করে ফেলবে, কারণ সামরিক শক্তিতে রাশিয়া এবং ইউক্রেনকে তুলনাই করা যায় না, এটা হচ্ছে বাস্তবতা। ওই প্রেক্ষাপটে বাংলাদেশ এবং ভারতের সামরিক শক্তিতে তুলনা করলে আমাদের বেল নেই, কিন্তু খেলাটা অন্য জায়গায়। জিও পলিটিক্যাল একটা খেলা আছে। ইউক্রেনের সাথে 3 বছর লড়াই করেও রাশিয়া জিততেছে, বাট আসলে যেইভাবে যুদ্ধটা সহজে জিতে যাবে ভাবছিল, এটা হয়েছে, হয় নাই। এখন সামরিক শক্তিতে বাংলাদেশ অনেক দুর্বল, এটা আমরা জানি, কিন্তু বাংলাদেশের সাথে যে দেশগুলোর এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, লাইক চীন, লাইক পাকিস্তান, এখন যদি যুদ্ধ লাগে কখনো, এখানে এই শক্তিগুলো কানেক্ট হয়ে যাবে, এটা ভারতও বোঝে ভালো করে। এর পাশাপাশি সেই 1971 সাল থেকে বাংলাদেশের নিরবিচ্ছিন্ন বন্ধুত্ব সম্পর্কে রাশিয়ার সাথেও চলছে নতুন আরেক আলোচনা। এই মুহূর্তে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রাশিয়াতে অবস্থান করছেন। আর জানেন সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশ এবং রাশিয়ার সামরিক কর্মকর্তারা উভয় দেশের মধ্যে সহযোগিতা, নিরাপত্তা, প্রতিরক্ষা খাত, এই সকল বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছেন। উভয় পক্ষই দুই দেশের সেনাবাহিনী এবং জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করার জন্য পারস্পরিক প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আপনার রুশ দূতাবাস ঢাকায় অবস্থিত যারা, তারা এই তথ্য জানিয়ে বলছে, রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী কর্নেল জেনারেল আলেকজান্ডার ফমিনের সঙ্গে মস্কোতে একটি কার্যকর বৈঠক হয়েছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, বৈঠকে উভয় পক্ষই প্রতিরক্ষা খাতকে আরো শক্তিশালী করা, সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছে। এবং কি আপনার বৈঠকটি উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশেও অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও রাশিয়া থেকে কিছু সামরিক ইকুইপমেন্ট কেনারও আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ করে আপনি দেখেন বাংলাদেশ সামরিক খাতে একটু শক্তিশালী অবস্থানের দিকে যাচ্ছে। আমি জানি না, এই নিউজটা এখন আমাদের গণমাধ্যমে আসে নাই, বাট সামহাউ সোর্সেস গুলো কিন্তু বলছে চীন থেকে অত্যাধুনিক প্রযুক্তির 10টি যুদ্ধ বিমান কেনা হয়েছে। কেউ বলছেন 16টা, কেউ বলছেন 20টা, আবার কেউ বলছেন যে রাশিয়া থেকেও অত্যাধুনিক প্রযুক্তির বেশ কিছু সামরিক ইকুইপমেন্ট ক্রয়ের আলোচনা চলছে। এর আগে বাংলাদেশের সামরিক খাতে অধিকাংশ যে ইকুইপমেন্ট গুলো ছিল ভারতের, বাট 5ই আগস্টের পর আমাদের বর্তমান সরকার পাকিস্তান থেকে পারচেজ করছেন, চীন থেকে করছেন, রাশিয়া থেকে করছেন, আমেরিকা থেকেও কিছু ক্রয়ের আলোচনা চলতেছে। কারণ কয়েকদিন আগে আমাদের সেনাপ্রধানের সাথে মার্কিন যে প্যাসিফিক কমান্ডার আছেন আমাদের এই সাইডের, তিনি কিন্তু আসছিলেন এবং সেখানেও কিছু আলোচনা হয়েছে। এমনকি যুদ্ধ জাহাজ কিনারও আমি যতটুকু শুনছি আলোচনা আছে। তো সবকিছু মিলাইয়া বাংলাদেশকে এখন আর আন্ডার এস্টিমেট করা লাভ নাই। ভারতের সাথে বন্ধুত্ব আছে, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস থাকুক, কিন্তু ভারতের মন্ত্রীরা যেইভাবে চট্টগ্রাম দখল করার কথা বলে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হাত দেওয়ার কথা বলে, তাদের জেনে নেওয়া উচিত বিষয়টা এত সোজা না ভাতিজা। হ্যাঁ, আমরা চাই আমাদের সামরিক শক্তি আরো বৃদ্ধি পাক, এখানে বরাদ্দ দেওয়া দরকার। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।
দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। সেনাপ্রধান ওয়াকারের রাশিয়া সফরটা কি বাংলাদেশের জন্য, নাকি শেখ হাসিনার জন্য, নাকি ভারতীয় এজেন্ডা প্রতিস্থাপন করার জন্য এই সফর ছিল? এটা নিয়ে মানুষের ভেতরে নানান আলোচনা ও সমালোচনা। আসুন সর্বশেষ গভীর কিছু তথ্য জানবো যে সেনাপ্রধান ওয়াকার রাশিয়ায় গিয়ে ডক্টর ইউনূসকে স্থায়ী করার জন্য প্ল্যান করলেন, নাকি তাকে দ্রুত ক্ষমতাচ্যুত করার প্ল্যান করেছেন। বিস্তারিত আপডেট। বিশ্বস্ত সূত্রে খবর পেলাম, বিশ্বস্ত সূত্রে প্রচন্ড, আমি যে খবরটা পেয়ে রীতিমতো একটু আপসেট হয়ে গেলাম। তারপর আমি আমার হাইয়েস্ট লেভেলে যে সমস্ত সোর্স আছে তাদেরকে আমি কাজে লাগালাম। তারা কনফার্ম করলো যে জেনারেল ওয়াকারের যে রাশিয়া ভিজিটটা হয়েছে এটা হয়েছে ভারতীয় প্রেসক্রিপশনে। আপনারা সবাই জানেন যে ভারত একটু ডিসওরিয়েন্টেড আছে। যা প্রফেসর ইউনূস যখন চায়নাতে গিয়েছে ওখানে অনেকগুলো মিলিটারি ডিল হয়েছে, যে মিলিটারি ডিলগুলো ভারতের জন্য এমব্রাসিং। অলরেডি তারা, আপনারা দেখতেছেন তাদের যে সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক থেকে শুরু করে মানে যারা অশিক্ষিত মূর্খ যারা সাংবাদিক তারাও বলে বেড়াচ্ছে সে চিকন নেক তারা নিয়ে নাকি বড় করে ফেলবে। সো আমাদের চায়নার সাথে যে ডিলগুলো ছিল এক হচ্ছে তিস্তা প্রজেক্ট, তিস্তা ম্যানেজমেন্ট প্রজেক্ট। একটা হচ্ছে আমাদের এয়ারফোর্সের বিমান কেনার কথা তার কাছে, আমাদের তাদের সাথে জয়েন্ট ট্রেনিং করার কথা। আমাদের তো যত হেভি মিলিটারি ইকুইপমেন্ট সবই তো আমরা চায়না থেকে ব্যবহার করি। সো এই জিনিসগুলোর উপরে যেহেতু ইন্ডিয়া আর প্রেশার ক্রিয়েট করতে পারছে না, সো রাশিয়ার মাধ্যমে সেই প্রেশারটা ক্রিয়েট করার জন্য জেনারেল ওয়াকার ওখানে ভিজিটে গেছে, এটা আমি শুনলাম। সো আমরা এখন ওয়াচ ওভার করবো এবং তাদের মেইন এইম হচ্ছে রাশিয়ার মাধ্যমে প্রফেসর ইউনূসকে প্রেশার ক্রিয়েট করা যে উনি যেন ডিসেম্বরের মধ্যে বা কাছাকাছি সময় একটা নির্বাচন দিয়ে উনি চলে যান। এটি হচ্ছে তাদের মেইন প্ল্যান। আমি এর আগের কথাগুলো তবু আপনাদেরকে মনে করিয়ে দিই যে প্রথমত আপনারা 3 আগস্টের যে অফিসারদের যে ইয়ার অ্যাড্রেসটা হয়েছিল ওখানে দেখেছেন আগে থেকে জেনারেল ওয়াকার সবাইকে দুষ্কৃতিকারী বলেছে। লেটেস্ট হচ্ছে এই যে হাসনাত আব্দুল্লাহ সার্জিসের সাথে যে মিটিংটাতে সে বলেছে প্রফেসর ইউনূস কি বলে, ও না এটা ওই যে 5 আগস্টে বলেছিল যে প্রফেসর ইউনূস একজন কনভিক্টেড লোক, তাকে ইয়া করা উচিত। এটি বোঝা যাচ্ছে যে প্রফেসর ইউনূসের প্রতি তার লয়ালিটিটা নেই এবং সার্জিস এবং হাসনাতের কাছে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে। সো আমি এতদিন যেটা বলছিলাম যে তার সাথে অলরেডি ভারতীয় এবং আওয়ামী লীগের সাথে কানেকশন আছে ইজ প্রুভেন। আমি এই জিনিসটা যে তথ্যটা পেয়েছি যে উনি রাশিয়া গিয়েছে রাশিয়াকে দিয়ে প্রেশার দেওয়ার জন্য চায়নাকে, যেহেতু ভারত সরাসরি চায়নাকে দিতে পারতেছে না এবং তিস্তা প্রজেক্ট বা এবং অন্যান্য চায়না থেকে যে জিনিসপত্র আর্মামেন্ট কেনা এই জিনিসটা আমাদের জন্য লাভজনক, তাদের জন্য লাভজনক নয়। উল্টা তারাতে নয় সৃষ্টি করতেছে যে আমরা চিকেন নেকের ওখানে চায়নাকে আমরা স্থান দিচ্ছি এবং আমরা একটা ওখানকার একটা লালমনিরহাট যে একটা এয়ার স্ট্রিপ ছিল, পুরোনো এয়ার স্ট্রিপ যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, এটাকে আমরা আবার একটা মানে বিমান ঘাঁটি তৈরি করার চেষ্টা করতেছি। এটা নিয়ে যে তারা যে ভারত যে প্রোপাগান্ডা করতেছে যে এটা নাকি পাকিস্তান করাচ্ছে, পাকিস্তান এটার সাথে জড়িত, চায়না এটার সাথে জড়িত। অলরেডি পাকিস্তানের যে মিনিস্টার লেভেলের যে হাই লেভেলের যে ডেলিগেশন আসতেছে অলরেডি এটা করতেছে। আমাদের বিমান, আমরা পাকিস্তান থেকে বিমান কিনতেছি, বিমানের পাইলটরা বাংলাদেশের পাইলটরা অলরেডি পাকিস্তানের ট্রেনিং নিচ্ছে, আমাদের এগেইনস্টে প্রচুর জিনিসটা করাচ্ছে। আবার আপনি এখন একটা দেখেন যে এই যে জেনারেল ওয়াকার যে ইন্ডিয়াতে রাশিয়াতে গিয়েছে এই ইয়ার জন্য, এখন আপনি দেখেন যে আপনার কয়েকদিন আগে শেখ হাসিনা একটা ভিডিও দেখেছেন, অডিও শুনেছেন না, আমি যেভাবে হোক ক্ষমতায় ফিরে আসবো, কনফিডেন্স লেভেল। একদিন তো শুধু তাদের আওয়ামী লীগের চেলা চামুন্ডা এদের কনফিডেন্স, এই কনফিডেন্সের মূল কারণই সেম একই জেনারেল ওয়াকার। এখন আমি শুধু এই জিনিসটা শুধু যারা সেনা অফিসার আছেন, সৈনিক ভাই যারা আছেন, সেনাবাহিনীতে যারা চাকরি করতেছেন, আপনাদের রোল কি ছিল আওয়ামী লীগের সময়? আপনারা এই শেখ হাসিনার লয়াল সিনিয়র অফিসার যারা তাদের পাল্লায় পড়ে পাবলিকের দিকে গুলি করেছেন, আবার আপনারাই এটা বিরোধিতা করেছেন এবং যার ফলে জেনারেল ওয়াকার এটা বিরোধিতা করতে বাধ্য হয়েছে। এখন আপনি হিসাব করে দেখেন এখনো সেম জিনিস চলতেছে। আপনাদের যারা সিনিয়র অফিসার আছে, যারা খোঁজ খবর রাখেন, যারা এই ট্রিপটার সম্বন্ধে খোঁজ খবর নেন, আপনারা কিন্তু নিজেকে পরবর্তীতে ক্ষমা করতে পারবেন না যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের যে স্বাধীনতার 2024 সালের যে আন্দোলনটা হয়েছে, ছাত্র জন আন্দোলন, যেখানে 1,500-এর মতো লোক প্রাণ দিয়েছে, এই সেম জিনিসটা জেনারেল ওয়াকার এখনো কন্টিনিউ করছে, ওদের সাথে যোগাযোগ রাখতেছে, এই সরকারকে সহায়তা করতেছে না। সহায়তা যে করতেছে না এটা কিন্তু ক্লিয়ার, এখানে কোনো বাট বা ইফ নেই। জেনারেল ওয়াকার এখনো প্রফেসর ইউনূসের সরকারকে সম্পূর্ণভাবে সহায়তা করছে না। এর কারণ ওই একটাই, আমি আবারও বলি, প্রতিবারে আমি বলি যে জেনারেল ওয়াকার এখনো 9 জিওসিকে চেঞ্জ করেনি, ডিজিবিজিবিকে চেঞ্জ করেনি, ঢাকার বিএড গ্রহণগুলো চেঞ্জ করেনি। আপনি দেখেন যে আগে আমি যেটা শুনেছিলাম যে সমস্ত অফিসাররা গুম খুনের সাথে জড়িত
এদের অ্যারেস্ট ওয়ারেন্ট বা ইয়া বের হবে, সাথে সাথে এদেরকে চাকরিচ্যুত করা হবে। নর্মালি আমি একদম জুনিয়র অবস্থা থেকে দেখে আসছি। আমি আমার নিজের একজন আমার ইউনিট অফিসার, মানে আমার সিও ছিল, যে প্রেসিডেন্ট জিয়ার কিলিং এর সাথে তার একটা রোল ছিল। হঠাৎ করে আমি শুনলাম যে ওনার পোস্টিং হয়েছিল ঢাকা, ওখান থেকে ইজ অ্যারেস্টেড এবং সাথে সাথে অ্যারেস্ট হওয়ার সাথে সাথে তাকে চাকরিচ্যুত, মানে চাকরি থেকে ফোর্স রিটায়ার করা হয়েছে। এইটাই হচ্ছে প্রসিজিওর বাংলাদেশ আর্মিতে। কিন্তু অবাক কাণ্ড যে এখন শুনতেছি যে 5 জন অফিসারকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে। হাউস অ্যারেস্ট কেন রাখা হবে? মানে জাস্ট তাদের র্যাঙ্কের যে প্রিভিলেজ যেটা আছে এটা দিচ্ছে। নর্মালি এই ধরনের কেস হলে আগে থেকেই তাদেরকে চাকরিচ্যুত করে পুলিশের কাছে হ্যান্ড ওভার করা হয়। আর এখানে জেনারেল ওয়াকার যে আওয়াজটা তুলছে সেটা হচ্ছে যে আমাদের মিলিটারিকে ইউনাইটেড থাকতে হবে, একজন একজনকে এক ভাই বিপদ বলে আরেক ভাই বিপদ বলবো। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমরা এই গত হাসিনার আমলে আমরা নিজেরাই আমাদের অফিসারদেরকে গুম করেছি, খুন করেছি, তাদেরকে বিভিন্ন আয়নাঘরে রেখেছি। আয়নাঘর থেকে বেরিয়ে এসে তারা আমাদের এই যে অফিসার যারা আছে তাদের অন্যায় অবিচারের গল্পগুলো বলতেছে। তাহলে আমাদের ইয়েটা কোথায় রইলো, আমাদের যে ডিগনিটিটা কোথায় রইলো? দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।